সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ। প্রয়োজনে আবার রাজপথে নামবে 11 দল, বললেন গোলাম পরোয়ার। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার। সৌদির পরমাণু চুক্তির আব্রাহাম একডর্সে যোগদানের উপর নির্ভরশীল ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্র প্রায় 60টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের আমদানিকৃত পণ্যের উপর 10 থেকে 12.5% পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক এমন সময়ে সিদ্ধান্ত নেওয়া হলো যখন অস্থায়ী 10% বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হচ্ছে। বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শুল্ক যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় 99.4% পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে তেল ও গ্যাস, সার, নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য এবং কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে এই শুল্কের বাইরে রাখা হয়েছে। প্রশাসনের মতে 301 ধারার আওতায় নেওয়া এই পদক্ষেপের আইনি ভিত্তি আগের শুল্কের তুলনায় শক্তিশালী, কারণ অতীতেও এই ধারা আদালতে চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে গেছে। সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প প্রশাসন 150 দিনের জন্য একটি অস্থায়ী 10% শুল্ক চালু করেছিল, যার মেয়াদ শুক্রবার রাত 12:01 ইডিটি শেষ হবে। একই সময় থেকে নতুন শুল্ক কার্যকর হবে। তবে 28 জুলাই রাত 12:01 পর্যন্ত পরিধানহীন পণ্যগুলো নতুন শুল্কের আওতায় পড়বে না। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র প্রায় 1 শতাব্দী ধরে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রয়োগ করে আসছে। এখন সময় এসেছে বাণিজ্য অংশীদাররাও একই মানদণ্ড অনুসরণ করার। তার ভাষায়, এই পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘন ও বিকৃত বাণিজ্যিক চর্চা মোকাবেলার পাশাপাশি শ্রমিকদের কল্যাণে ভূমিকা রাখবে। গ্রিয়ার আরও বলেন, যেসব দেশ এরই মধ্যে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে মার্কিন শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে, তাদের ক্ষেত্রে নতুন এই শুল্ক সেই সীমা অতিক্রম করবে না, কারণ এসব চুক্তিতে জোরপূর্বক শ্রম বিরোধী বিধান অন্তর্ভুক্ত রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রিটেন, কলম্বিয়া, কানাডা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ত্রিনিদাদ ও টোবাগোর পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হলো। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান মোস্ট ফেভারেট নেশন শুল্কের সঙ্গে মিলিয়ে মোট শুল্ক হার 10 অথবা 12.5% হবে। আর চীন সহ বাকি 38টি দেশের জন্য নির্ধারণ করা হয়েছে 12.5% শুল্ক। ওয়াশিংটনের আইন প্রতিষ্ঠান ওয়াইলি বেইনের বাণিজ্য আইনজীবী টিম ব্রাউটলিন বলেন, নতুন শুল্ক মূলত বিভিন্ন বাণিজ্য চুক্তির মাধ্যমে নির্ধারিত বর্তমান শুল্ক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমন একটি মেয়াদ শেষ হওয়ার 10% শুল্কের স্থান নেবে। তবে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। তার দাবি, নতুন শুল্ক কেবল আগের শুল্কের বিকল্প নয়, বরং যুক্তরাষ্ট্রের জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার অংশ হিসেবে এটি চালু করা হয়েছে। তার মতে, অন্য দেশগুলোতে এক্ষেত্রে তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে থাকায় তারা অন্যান্য বাণিজ্যিক সুবিধা পাচ্ছে। তিনি আরও বলেন, কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই দীর্ঘদিন ধরে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা থেকে জোরপূর্বক শ্রম নির্মূলের আহ্বান জানিয়ে আসছে। প্রশাসনের এই পদক্ষেপ সেই আহ্বানের ওই প্রতিফলন। ওই কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসন প্রয়োজনে শুল্ক সহ সব ধরনের বাণিজ্যিক উপায় ব্যবহার করে নীতিগত লক্ষ্য অর্জন করবে। নতুন শুল্ক থেকে তেল ও গ্যাস, সার, নির্দিষ্ট খাদ্যপণ্য এবং গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার মতো যেসব পণ্যের উপর আগে থেকেই 232 ধারার আওতায় জাতীয় নিরাপত্তাজনিত শুল্ক রয়েছে, সেগুলো অব্যাহতি পাবে। এছাড়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা এবং বাণিজ্য চুক্তির শর্ত পূরণকারী পণ্য নতুন শুল্কের বাইরে থাকবে, কারণ এসব পণ্য উত্তর আমেরিকার সম্মিলিত সরবরাহ শৃঙ্খলের অংশ এবং এগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ মার্কিন উপাদান ব্যবহৃত হয়। 301 ধারার আওতায় আরোপিত এই চূড়ান্ত শুল্ক কাঠামো মূলত 1 জুন প্রস্তাবিত জোরপূর্বক শ্রম শুল্কেরই অনুসরণ করেছে। যেসব দেশে জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে পর্যাপ্ত আইন রয়েছে, তাদের পণ্যের 10% এবং যেসব দেশে এ ধরনের আইন বা প্রয়োগ অপর্যাপ্ত, তাদের পণ্যে 12.5% শুল্ক আরোপ করা হবে। এদিকে ভারত সহ কয়েকটি দেশ সাম্প্রতিক সময়ে আইন সংশোধন ও নতুন পদক্ষেপ নেয় তারা এখন 10% শুল্কের আওতায় এসেছে। গণশুনানির পর মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর পিগ আয়রন, নির্দিষ্ট চিনিজাত পণ্য, পশু ও বীজজাত পণ্য এবং কিছু রাসায়নিক পদার্থকেও নতুন শুল্ক থেকে অব্যাহতির তালিকায় যুক্ত করেছে।
প্রয়োজনে আবার রাজপথে নামবে 11 দল, বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বর্তমান সরকার ইচ্ছা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আবার রাজপথে নামবে 11 জাতীয় ঐক্য দল। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে জুলাই সনদের ভিত্তিতে সংবিধানকে সংস্কার করতে হবে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, তাই এখন কোনো বিভেদের সময় নয়। সব বিভেদ ভুলে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। বৃহস্পতিবার বিকেল 5:30টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই জাতীয় সনদ এবং গণভোট জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বাধীন দিনাজপুর জেলার 11 জাতীয় ঐক্য মাসব্যাপী কর্মসূচি অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। অধ্যাপক গোলাম পরোয়ার আরও বলেন, চারদিক থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ঘিরে ধরছে। আধিপত্যবাদী দিল্লির ষড়যন্ত্রে বাংলাদেশের ভূখণ্ডে আরো খামচে ধরতে চাইছে। সীমান্তে তারা পুশিন করছে, হত্যা করছে। ওখান থেকে বলছে বাংলাদেশকে তারা দখল করবে, রংপুর দখল করবে, চট্টগ্রাম দখল করবে, তাদের প্রদেশ বানাবে। হাসিনা বলছে আমি কিছুদিনের মধ্যেই আসতেছি। বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। সরকার প্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি কি এখন হাসিনাকে সামলাবেন, দিল্লিকে সামলাবেন, না 11 দল ও জনগণকে সামলাবেন? এখন সিদ্ধান্ত গ্রহণ করেন। সংঘাতের সব দরজা খুলবে না। আমরা জাতীয় ঐক্য চাই। আসেন, আধিপত্যবাদী আওয়ামী লীগ ফেসিবাদের বিরুদ্ধে 11 দল আপনাকে সাহায্য করবে। যদি আপনি বাংলাদেশের অখণ্ডতার স্বার্থে রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে বাস্তবায়ন করেন, তাহলে আমরা আপনার সঙ্গে আছি। তিনি বলেন, বর্তমান সরকার দেশকে ইচ্ছা করেই সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দেশ এখন বড় সংকট। জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় বাস্তবায়ন না করা। বিএনপি জাতির সঙ্গে যে কথা দিয়েছিল, সেই কথা তারা রাখেনি। এজন্য মানুষকে আবারও রাস্তায় নামতে হবে। অধ্যাপক গোলাম পরোয়ার আরও বলেন, 71 সাল, 90 সাল সহ অনেকবার রক্ত দিয়েছি। একটা জাতি আর কতবার রক্ত দিবে? জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতির রাজনৈতিক ও আদর্শিক মুক্তি আসবে না। মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি বলে সংবিধানের বাইরে কিছু করা যাবে না। যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে, এই নির্বাচন তো সংবিধান অনুযায়ী হয়নি। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট থাকলেও গণভোটে নোট অফ ডিসেন্ট নেই। তিনি বলেন, বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, কিন্তু সংশোধন ও সংস্কার এখন নয়। 84টি সংস্কার প্রস্তাবে 5 কোটি মানুষ ভোট দিয়েছেন। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানিয়েছে, আগামীকাল থাই এয়ারওয়েলসের দুপুর 12:10 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। স্পিকার হাফিজউদ্দিন আহমদ গত 19 জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক যান। সফরসূচি অনুযায়ী আগামী 26 জুলাইয়ের জন্য ফিরতি টিকিট কাটা ছিল, কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সূত্র জানা গেছে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সফরসূচি অনুযায়ী আগামী 26 জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল, কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে। সে কারণে তিনি শুক্রবারই দেশে ফিরছেন। কি কারণে দেশে দ্রুত ফিরছেন স্পিকারের এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, গতকাল থেকে বিভিন্ন গুঞ্জন রাষ্ট্রপতির পদত্যাগ শুনছি, সে কারণে হয়তো সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। আশা করি সবকিছু কালকের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। সৌদির পরমাণু চুক্তি আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের উপর নির্ভরশীল ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উপর সৌদি আরবের পারমাণবিক চুক্তি নির্ভরশীল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আব্রাহাম অ্যাকর্ডসের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তি সম্পূর্ণভাবে নির্ভরশীল। বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি ঘোষণার একদিন পর বৃহস্পতিবার ট্রাম্পের দেয়া বিবৃতিতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। যদিও চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। ট্রুথ সোশ্যালের দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, চুক্তিটি অনুমোদিত হবে, তবে এটি আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের যোগদানের উপর সম্পূর্ণ নির্ভরশীল। সৌদি আরব তাৎক্ষণিকভাবে এ দাবির কোনো জবাব দেননি। এই চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে কোনো সম্মতি রিয়াদের আগের অবস্থানের বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দেশটি দীর্ঘদিন ধরে এ ধরনের সম্ভাবনার বিরোধিতা করে আসছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, বিবৃতিতে পোস্ট করার পর ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
সালমানের সঙ্গে এ বিষয়ে কোনো ধরনের আলাপ করেননি, তবে তিনি পূর্ববর্তী কথোপকথনের বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি দাবি করেছেন, রিয়াদ যদি আব্রাহাম অ্যাক্টরসে যোগ না দেয় তবে চুক্তিটি বাতিল হয়ে যাবে। মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের ঘোষণার একদিন পরে হালনাগাদ তথ্য সামনে এসেছে। ওই ঘোষণায় বলা হয়, ওয়াশিংটন ও রিয়াদ কয়েক দশকব্যাপী বিলিয়ন বিলিয়ন ডলারের অংশীদারিত্বের লক্ষ্যে একটি শান্তি চুক্তি, পারমাণবিক সহযোগিতা চুক্তি এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালুর সঙ্গে সম্পৃক্ত একটি দ্বিপক্ষীয় সুরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আল জাজিরা জানিয়েছে, এই চুক্তি কার্যকর করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির ফলে সৌদি আরব পারমাণবিক জ্বালানি আমদানির পরিবর্তে দেশের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। সৌদির সঙ্গে এ চুক্তি বিদেশে বেসামরিক পারমাণবিক কর্মসূচির ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতিতে বড় ধরনের বিচ্যুতির নির্দেশ দিচ্ছে। যেসব দেশের কাছে ইতোমধ্যে সমৃদ্ধকরণ প্রযুক্তি ও সক্ষমতা নেই, তাদের এ প্রযুক্তি সরবরাহের বিরোধিতা করে আসছে ওয়াশিংটন।